আজ জুমার পর নাসিরউদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাস ও বিএনপিকে চাঁদাবাজ বলে মারধর খায়। ৮ আসনের যে গ্যাংস্টার মাফিয়া সন্ত্রাস চাঁদাবাজের মির্জা আব্বাস ওনার কাছে যায়। দর্শক, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সবাই গণধুলাই দিচ্ছে, তার উপর ঝাঁপিয়ে পড়েছে সবাই। এদিকে আজ জুমার পর নাসিরউদ্দিন পাটোয়ারি, বিএনপি এবং মির্জা আব্বাসকে সরাসরি চাঁদাবাজ বলে সাথে সাথে গণধুলাই খায়। এই মুহূর্তে ঢাকায় রণক্ষেত্র হয়, ধ্বংসলীলা চলছে ৬৪ জেলার মধ্যে। বিগত ১.৫ বছর ধরে যে আলোচনাটা চলছে, ছাত্র জনতা যেমন আক্রান্ত হয়েছে, অপর পক্ষে পুলিশও আক্রান্ত হয়েছে এবং অনেকে দাবি করেন ছাত্র জনতা যতটা না নিহত হয়েছে তার চাইতে অনেক বেশি পুলিশ সদস্য নিহত হয়েছে। নতুন সরকার তদন্তের ঘোষণা দিয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে বিশেষ বার্তা এসেছে, কিন্তু যারা সরাসরি জুলাই সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছে তারা এখনো মুক্ত। ইউনূস সরকারের দায় মুক্তি অধ্যাদেশ তাদের জন্য একটি সুরক্ষা কাঠামো তৈরি করেছে। রাজনীতিতে সক্রিয় হওয়া আরো কঠিন হলো কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির অধিকাংশ শীর্ষ নেতা এখনো কারাগারে রয়েছেন। খুনি হাসিনার প্রতি নতুন সরকারের আমরা দরদ দেখতে পাচ্ছি। এই চোপ্পর হাতের মধ্যে এখন রক্তের দাগ আছে। আমাদের দাবি হচ্ছে তাকে দ্রুত অপসারণ করতে হবে এবং তাকে অ্যারেস্ট করে তাকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। হঠাৎ করে আওয়ামী লীগ নেতারা ব্যাপকভাবে জামিন পাচ্ছে। এক কথায় বললে জামিনের হিড়িক। একদিনে সবগুলো মিডিয়া আসে নাই, প্রায় অনেকে গোপন রাখতে পেরেছেন, অনেকেরটা গোপন থাকেনি। প্রায় ১১ জন আওয়ামী লীগ এমপি জামিন পেয়েছেন। সারা দেশেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিন পেতে শুরু করেছে। এইদিকে আজকে জুমার পর দেশের নতুন একটি পরিস্থিতি হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাসকে সরাসরি চাঁদাবাজ বলেছে, বিএনপি দলকে চাঁদাবাজ বলেছে। এইটাকে কেন্দ্র করে বিএনপি কর্মীরা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর সরাসরি ঝাঁপিয়ে পড়ে এবং ঢাকায় রণক্ষেত্র করে। দর্শক শ্রোতা, আপনারা জানেন নির্বাচনের পর থেকেই দেশ উত্তাল রয়েছে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। নাসিরউদ্দিন পাটোয়ারি তার নিজের মুখে যেই বিস্ফোরকমূলক কথা বলেছে, অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও যে জামিন পাচ্ছে, এইটাকে কেন্দ্র করে কি ঘটনা ঘটেছে, আওয়ামী লীগ কর্মীরাও রাজপথে নেমেছে, সেইটাও দেখতে পারবেন। ৮ আসনের যে গ্যাংস্টার মাফিয়া সন্ত্রাস চাঁদাবাজের মির্জা আব্বাস ওনার কাছে যায়। পলিটিক্যাল ফাইন্যান্স, এটার উপরে পলিটিক্স ঘূর্ণায়ন হয়। ফলত আপনার গুলিস্তান থেকে টাকা তোলে, সেই টাকা আপনার ঢাকা ৮ আসনের যে গ্যাংস্টার মাফিয়া সন্ত্রাস চাঁদাবাজের মির্জা আব্বাস ওনার কাছে যায়। উনি গিয়ে গুলশান অফিসে জমা দেয়। গুলশান অফিসে জমা দেওয়ার পরে পুরো বাংলাদেশ থেকে এভাবে গ্যাংস্টার যারা আছে, ভক্ত মুরিদ এবং এই মাস্টার মাইন্ডের, উনি হলো এগুলা নেওয়ার পরে এই কেন্দ্রিক হলো দলটা পরিচালনা করে থাকে। আর পুরো বাংলাদেশে একটা সন্ত্রাসী গোষ্ঠী পালন করে। কোথাও যদি আমরা ন্যায্য দাবিতে আন্দোলনে যাই তাহলে ওইখানে তারা শুটিং স্কোয়াড পাঠায়। আবার যদি বাংলাদেশ ব্যাংকে তাদের লোক বসাইতে হয়, লোক পাঠায় বলে ওরে নামায় দেয়, ওরে উঠায় দেয়। তো এই যে সিস্টেমটা আছে, এটা কিন্তু পুরোটাই ফাইন্যান্সিং সিস্টেমের উপরে তৈরি। আর এই ফাইন্যান্সিং সিস্টেম সেটা হলো সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি। এটা যদি বন্ধ করতে পারি তাহলে বাংলাদেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই জন্য হলো আমরা এটা নিয়ে কাজ করতেছি। দ্বিতীয় বিষয় হলো, আমরা যারা তরুণ, আমরা যারা পড়াশোনা শেষ করে, দুইটা কাজ আমাদের সামনে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই দ্বারা অথবা আমরা চাকরি করব অথবা হলো আমরা ব্যবসা করব। আপনি ব্যবসার লাইসেন্স নিতে যান, আপনি পাইবেন না লাইসেন্স। অমুক ভাই কল দিতে হবে, অমুক এমপি কল দিতে হবে, মানে মেরিট বেসিসে এখানে লাইসেন্স দেওয়া হয় না। ঠিক আছে, লাইসেন্স পাইছেন, পাওয়ার পরে কোথাও একটা শিল্প কারখানা স্থাপন করবেন, এখানে আল্লামা সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি হয়ে যায় যে আমাদের হলো চাঁদা দেন। তো ফলত ব্যবসা হলো যদি না হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে না। এবং একটা তরুণ যদি ব্যবসায়ী না হয় এবং উনি চাকরি দিতে পারবে না, ফলত আমাদের ইকোনমিক জায়গাটা বুমিং হবে না। আর আপনি যদি কোথাও চাকরি করতে যান, একজন ব্যবসায়ী যদি চাঁদা দিয়ে চলতে হয় তাহলে ওনার এমপ্লয়মেন্টের জায়গাটা সংকোচন হয়ে যায়। অর্থাৎ 2 জন স্টুডেন্টের জায়গায় উনি 5 জনকে চাকরি দিতে পারবে না। তাহলে ইকোনমিক যে সিস্টেমটা, এটা শ্রিঙ্কিং হয়ে আসে। ওইটা যদি হয়ে আসে তাহলে বাংলাদেশের আমরা যে নতুনত্বের কথা বলি, ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলি, 8 কোটি মানুষের পেটে ভাত না থাকে, আমাদের তরুণদের চাকরি না হয়, এই সমস্যার কারণে, তাহলে তো বাংলাদেশ পিছিয়ে পড়বে। এই জন্য এই সমস্যার সমাধানে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। আমাদের সামনে আরেকটা লড়াই আছে। সামনে হলো লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসতেছে। নির্বাচনের ক্যাম্পেইন হলো 50%, আর ভোট, নির্বাচনে যারা ভোট দিয়েছে এটা ক্যারি করে নিয়ে আসা হলো 50%। ফলত পাড়ায় মহল্লায় যেখানে আছেন কেন্দ্রভিত্তিক এজেন্ট হয়ে যাবেন। এবং যারা প্রিজাইডিং অফিসার হয়, সাধারণত স্কুল কলেজের যারা টিচার, হেডমাস্টার, তাদের সাথে যোগাযোগ শুরু করবেন যে মাপ চাই, দোয়া চাই, রাজপথে অনেক রক্ত দিয়েছি, ক্লাসে শিখিয়েছেন ভালো মানুষ হইতে, ইলেকশনের দিন তো আপনার এটার উপরে আমল দেখি না, আপনার এটার উপরে আমি ইলেকশনের দিন আমল দেখতে চাই যে কোনো সন্ত্রাসীর পক্ষে আপনি কাজ করবেন না। এজন্য সকল শিক্ষক যারা রয়েছেন, যারা প্রিজাইডিং অফিসার হবে সামনে, তাদের কাছে আপনাদের হেদায়েতের দাওয়াত নিয়ে যেতে হবে। আর যারা এজেন্ট হবে
তাদের কাছেও আপনারা যাবেন আর স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করবেন, সংগঠন গঠন করবেন, সাথে সাথে ইলেকশনের সিস্টেমটা গঠন করবেন। নতুন সরকার তদন্তের ঘোষণা দিয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে বিশেষ বার্তা এসেছে, কিন্তু যারা সরাসরি জুলাই সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছে তারা এখনো মুক্ত। ইউনূস সরকারের দায় মুক্তি অধ্যাদেশ তাদের জন্য একটি সুরক্ষা কাঠামো তৈরি করেছে, যার আওতায় তারা রাজনৈতিক প্রতিরোধের নামে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে। এনসিপি এবং মব রাজনীতি এখনো চলমান, যা দেখিয়ে দেয় ক্ষমতার পরিবর্তন হলেও পুরনো শক্তিগুলো তাদের প্রভাব বজায় রাখতে সক্ষম। পুলিশ হত্যার বিচার হবে কি হবে না তা নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার উপর, কিন্তু যে সরকার নিজেই মববাজ গোষ্ঠীকে রাজনৈতিক পরিচয় দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তারা কি আসলে পুলিশ হত্যাকারীদের বিচার করতে চাইবে? পুলিশ হত্যার হোতা হাসনাত, সার্জিস, নাহিদ, পাটোয়ারি এদেরকে ধরা হবে? এই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিতই থেকে যাচ্ছে। 2024 সালের জুলাই মাসে যখন রাজপথে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে রক্তাক্ত করে তুলে হত্যা সন্ত্রাসের রাজনৈতিক খেলা শুরু হয়, তখন অনেকেই ভেবেছিলেন এটি একটি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। কিন্তু সময়ের পরিক্রমায় বাস্তবতা উন্মোচিত হয়েছে ভয়ঙ্করভাবে। সেই আন্দোলনের নামে সংগঠিত পুলিশ হত্যা, থানা দখল, অস্ত্র লুটপাট এবং মব সন্ত্রাসের ঘটনাগুলো আজ যখন আবার আলোচনায় আসছে, তখন প্রশ্ন উঠছে সেই হত্যাযজ্ঞের মূল হোতারা কি আদৌ বিচারের মুখোমুখি হবেন কিনা? হাসনাত, সার্জিস, নাহিদ, পাটোয়ারি, আক্তার, মাহফুজ আলম, এই নামগুলো শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, পুলিশের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে হত্যা এবং নাশকতার পরিকল্পনাকারী হিসাবে। অথচ বিগত 18 মাসে এই চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাদেরকে রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে রাজনৈতিক দল খোলানো হয়েছে এবং সেই দলকে নির্বাচনে জিতিয়ে এখন বিরোধী দলে বসানো হয়েছে। ইউনূস সরকারের আমলে জারি হওয়া জুলাই গণ অভ্যুত্থানের সুরক্ষা এবং দায় নির্ধারণ অধ্যাদেশ তাদেরকে দেয় আইনি দায় মুক্তি, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটি কালো আইন। এর আগেও এই কালো আইন হয়েছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর। শুধু তাই নয়, আমরা অপারেশন ক্লিন হার্টেরও দায় মুক্তি দেখেছিলাম। এই অধ্যাদেশের ফলে পুলিশ হত্যার মতো গুরুতর অপরাধগুলোকেও রাজনৈতিক প্রতিরোধ হিসাবে বৈধতা দেওয়া হয়েছে, যা আইনের শাসনের পরিপন্থী এবং সাংবিধানিকভাবে বিতর্কিত। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই আগস্টে অন্তত 44 জন পুলিশ সদস্য নিহত হন, যদিও অভ্যন্তরীণ এবং অন্যান্য সূত্রগুলি বলছে এই সংখ্যাটি প্রায় 3 শতাধিক। শুধু সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় একদিনে 13 জন পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঢাকা মহানগর পুলিশের 21টি থানায় হামলা করা হয়, 13টি থানা পুড়িয়ে ছাই করা হয়। এই হামলাগুলো ছিল পূর্ব পরিকল্পিত, সমন্বিত, সামরিক কায়দায় পরিচালিত। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বানিয়াচং থানা জ্বালিয়ে এসআই সন্তোষকে যেভাবে মারা হয়েছিল, তার স্বীকারোক্তি সব জায়গায় ঘুরছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারা সামরিক কায়দায় কিভাবে পুলিশদেরকে হত্যা করেছিল নৃশংসভাবে। হাসনাত এবং সার্জিসের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গোষ্ঠী রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশকে টার্গেট করে হত্যা করে, লাশ পুড়িয়ে ফেলে, অস্ত্র লুট করে এবং থানা দখল করে। এই ঘটনাগুলোর ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্লিপ, প্রত্যক্ষদর্শীর বয়ান এবং গোয়েন্দা তথ্য সবই পুলিশের কাছে রয়েছে। অথচ তদন্ত হয়নি, মামলা হয়নি, কারণ অন্তর্বর্তী সরকার সংকেত দেয়নি। অন্তর্বর্তী সরকারের তারা ছিল ঘনিষ্ঠ, তারা ছিল মব বাহিনী। এখন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে, তদন্ত শুরু হবে, মামলা হবে, অপরাধীদের আইনের আওতায় আনা হবে। কিন্তু প্রশ্ন হলো, যখন সেই অপরাধীরা এখন সংসদ সদস্য, বিরোধী দলের হুইপ, রাজনৈতিক নেতা, তখন তাদের ধরা কতটা সম্ভব? ইউনূস সরকারের জারি করা অধ্যাদেশ অনুযায়ী হঠাৎ করে আওয়ামী লীগ নেতারা ব্যাপকভাবে জামিন পাচ্ছে। এক কথায় বললে জামিনের হিড়িক। একদিনে সবগুলো মিডিয়া আসে নাই, প্রায় অনেকে গোপন রাখতে পেরেছেন, অনেকেরটা গোপন থাকেনি। প্রায় 11 জন আওয়ামী লীগ এমপি জামিন পেয়েছেন এবং আমার জানা মতে 4 জন উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সাবেক তারা জামিন পেয়েছেন। এটা বললে আপনি জামিনের হিড়িক বলতে পারেন। আর সাধারণ নেতাকর্মীরা তো ব্যাপকভাবে মুক্তি পাচ্ছে। এটার নেপথ্যের রহস্য কি শুনলে অবাক হবে। রহস্য হচ্ছে যে তারেক রহমান আওয়ামী লীগকে হাতে রাখতে চান নাটকীয়ভাবে। তো এটা তার জন্য বুমেরাং হবে, এটা তিনি হজম করতে পারবেন না। আগুন নিয়ে খেলতে যাচ্ছেন এবং জাতির সাথে প্রতারণা করছেন। কিন্তু জিনিসটা বোঝা দরকার যে আসলে কি ঘটছে। আপনারা জানেন যে সেলিনা হায়াত আইভি জামিন পেয়েছে, একসাথে 5টা মামলা জামিন পেয়েছে, যেটা অবিশ্বাস্য এবং নাটকীয় ভাবে। কক্সবাজারের আব্দুর রহমান বদি ইয়াবা সম্রাট, আওয়ামী লীগের রাশেদ খান, আওয়ামী লীগের জোট সঙ্গী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুরা জামিন পেলেও এই ইয়াবা বদি তো জামিন পাওয়ার কথা না। এ তো ভয়ঙ্কর সন্ত্রাসী। আওয়ামী লীগের শেখ হাসিনা তো একে আটকাতে চেয়েছে, এরকম ঘটনা আমরা শুনেছি। শেখ হাসিনা সরকার যেরকম জিকে শামীম কিংবা এই সম্রাট এদেরকে আটকিয়েছে, এরকম আটকাতে চেয়েছিল বা শেখ হাসিনা যে মানহাজের উপর ছিলেন ওই মানহাজে টিকতে পারলে যে আওয়ামী লীগের কিছু লোককে তিনি সাহায্য করতেন, এর মাধ্যমে দেখাতেন আইনের শাসন আছে, নিজ দলের লোকজনকে ছাড় দেই না এবং দলের অন্তর্কেন্দ্র নিয়ন্ত্রণ করতেন। নানান উদ্দেশ্য ছিল। তার অংশ হিসেবে এই বদিকে শেখ হাসিনা গ্রেপ্তার করত। সেই বদিকেও ছেড়ে দেওয়া হলো, জামিন দিয়ে দেওয়া হলো। আবার সেলিনা হায়াত আইভিকেও জামিন দেওয়া হলো। আরো অনেককে, অনেক উপজেলা চেয়ারম্যান বিভিন্ন জায়গায় জামিন পাচ্ছে।
এর আগে একজন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিন পেয়েছে, সেটা নিয়ে এক পর্যায়ে বিএনপির লোকজন প্রতিবাদ করতে যে বিএনপির আইনজীবী সমিতির সভাপতিও আজকে জেলে এবং বিএনপির আরো অনেকে গ্রেপ্তার হবে। মানে কি একটা অবস্থা, বিএনপি নির্যাতিত লোকজন এটা প্রতিবাদ করতে যে এখন জেলে। যাবে, এটা ভিন্ন আলোচনা, কারণ বিচার বিভাগে মব তৈরি করবে এটা ঠিক নয়, এটা বিএনপি অন্যভাবে দেখতে পারতো। আরে ভাই, বিএনপির আইনজীবীরা আপনারা বিচারকের খাস কামরার কাছাকাছি চলে যান, এজলাস ভাঙচুর করেন, বিচারকের কি দোষ? তারেক রহমান জামিন দিতে বলেছে, আপনারা পারলে তারেক রহমানকে কিছু বলেন। আইনমন্ত্রী আসাদুজ্জামান জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে, আপনি প্রতিবাদ করতে গেলে তো আপনাকে জেলে যেতেই হবে, আপনি আইনজীবী সমিতির সভাপতি, তাতে কি? আপনি তো আসল জায়গায় হাত দেন নাই, এটা তো বিচারক সাহস করে নাই জামিন দিতে। এই যে যত জামিন, এটা কোনোটা স্বাভাবিক জামিন না, এটা নন বেইলেবল কেস, এবং স্বাভাবিক হলে এটা ইউনূসের আমলে কেন হয়নি, এখন কেন হচ্ছে? আর মানে বুঝতে হবে এটা পলিটিক্যাল কারণে হয়েছে, মন্ত্রীর নির্দেশে বা প্রধানমন্ত্রীর নির্দেশে এই জামিনগুলো হচ্ছে। কেন এই জামিনের হিড়িক? এটার আসল তাৎপর্য হচ্ছে তারেক রহমান, দেখেন কৌশলটা কিন্তু অসাধারণ, রাজনীতি এত সরল না, জামাত এই সমীকরণ বা এই ক্যালকুলেশন বুঝতে পারেনি। তারেক রহমান কি আওয়ামী লীগকে একদম বৈধতা দিয়ে দেবেন যে আওয়ামী লীগ বিরোধী দল হয়ে আমার সাথে মারামারি করুক? না, ওইটা চান না। যদি অনিবার্যভাবে তারেক রহমান ক্যালকুলেশন ব্যর্থ করে দিয়ে বিএনপির লোকজন অলরেডি শহীদ হওয়া শুরু করেছে, 4 জন একসাথে জয় বাংলা হয়েছে, আর অনেকে মার খাওয়া শুরু করেছে। কিন্তু তারেক রহমানের হিসাবটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগের লোকজনের সাথে চুক্তি হয়েছে, দেখেন এটা আলাদাভাবে দেখেন। ক্ষমতায় এসেই একই কাণ্ড ঘটিয়ে বসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের পকেটের টাকায় কিনছেন গাড়ির তেল, প্রোটোকল ভেঙে রাস্তায় নেমে যা করলেন তাতে তো চক্ষু চড়ক গাছ সবার। ভাবা যায় এতদিন আমরা যা দেখে অভ্যস্ত তার পুরো উল্টো চিত্র। রাজপথ কাঁপানো সাইরেনের শব্দ নেই, নেই পুলিশের হুইসেল, নেই ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষকে জ্যামে আটকে রাখার সেই চিরচেনা দৃশ্য। প্রধানমন্ত্রী কি তবে সাধারণ আমজনতা হয়ে গেলেন? ভিআইপি কালচারের দিন কি তবে সত্যি সত্যি শেষ হতে চলেছে বাংলাদেশে? আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু অজানা এবং অবিশ্বাস্য তথ্যের বিশ্লেষণ করব যা শুনলে আপনিও নড়ে চড়ে বসতে বাধ্য হবেন। সরকারের শুরুতেই নেওয়া এই বৈপ্লবিক সিদ্ধান্তগুলো কি কেবলই লোক দেখানো চমক, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো মাস্টার প্ল্যান? চলুন সব কিছুর ময়না তদন্ত করা যাক। শুরুতেই আসা যাক সবচেয়ে আলোচিত বিষয়টিতে, প্রধানমন্ত্রীর গাড়ি এবং প্রোটোকল। আমাদের দেশে এতদিন একটা অলিখিত নিয়মই হয়ে দাঁড়িয়েছিল যে ভিআইপি মুভমেন্ট মানেই সাধারণ মানুষের ভোগান্তি, প্রধানমন্ত্রীর গাড়ি বহর মানেই তো রাজকীয় ব্যাপার স্যাপার। সাধারণত প্রধানমন্ত্রীর বহরে আমরা 13 থেকে 14টি গাড়ির লম্বা লাইন দেখতেই অভ্যস্ত। নিরাপত্তার চাদরে মোড়া সেই বহর যখন যায় তখন রাস্তার দুই পাশে সব স্থবির হয়ে পড়ে। কিন্তু এবারের চিত্রনাট্য যেন সম্পূর্ণ ভিন্ন। খবর পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় বসেই প্রোটোকল নিয়ে এক বিশাল পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন সরকারি গাড়ি তিনি ব্যবহার করবেন না, তিনি নিজস্ব ব্যবস্থাপনায় যাতায়াত করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মানে হলো গাড়ির ড্রাইভার থাকবে তার ব্যক্তিগত, এমনকি গাড়ির জ্বালানি তেলও কেনা হবে নিজের পকেটের টাকায়। রাষ্ট্রীয় কোষাগারের টাকা বাঁচানোর এমন উদ্যোগ কি এর আগে কখনো দেখা গেছে? শুধু তাই নয়, সেই বিশাল গাড়ি বহরও আর থাকছে না। নতুন নির্দেশনায় গাড়ির সংখ্যা কমিয়ে মাত্র 4টিতে নামিয়ে আনা হয়েছে। ভিআইপিদের গাড়িতে পথ করে ওরা জাতীয় পতাকা ক্ষমতার দাপট দেখানোর অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয়। কিন্তু এখানেও এসেছে বড় পরিবর্তন। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন তিনি সাধারণ চলাচলের সময় গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করবেন না। পতাকা কেবল তখনই ব্যবহার করা হবে যখন তিনি কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবেন, অর্থাৎ দৈনন্দিন অফিস বা ব্যক্তিগত কাজে যাতায়াতের সময় তার গাড়িটি আর 10টা সাধারণ গাড়ির মতোই রাস্তায় চলবে। এখন প্রশ্ন হলো, এই যে কৃচ্ছ সাধনের গল্প, এটা কি কেবলই লোক দেখানো, নাকি এর সুদূর প্রসারী কোনো প্রভাব পড়বে প্রশাসনে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের তাকাতে হবে প্রশাসনিক কাজের ধরনের দিকে। মন্ত্রিসভার বৈঠকগুলো সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। এর ফলে সচিবালয় থেকে সব মন্ত্রী এবং সচিবদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছুটতে হয়, আর এই আসা যাওয়ার পথে তৈরি হয় বিশাল যানজট। রাজধানীর মানুষ জানে এই সময়টাতে রাস্তায় বের হওয়া মানেই নরক যন্ত্রণা। এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান এক অভিনব নির্দেশ দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠক এখন থেকে বেশিরভাগ সময় সচিবালয়ে অনুষ্ঠিত হবে। এর ফলে মন্ত্রীদের আর দল বেঁধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছুটতে হবে না। রাস্তায় ভিআইপি মুভমেন্ট কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমবে। সচিবালয়ে বসে কাজ করার এই সিদ্ধান্ত প্রশাসনের কাজে কতটা গতি আনবে সেটাই সময় বলে দেবে। তবে গতির কথা যখন উঠলই, তখন আরেকটি ব্রেকিং নিউজ আপনাদের দিয়ে রাখি। প্রশাসনিক কাজে বাড়তি গতি আনতে প্রধানমন্ত্রী সপ্তাহে 6 দিন অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতি শনিবারও তার কার্যালয় খোলা থাকবে। যেখানে সরকারি ছুটির আমেজে শনিবারে ঢিলেঢালা ভাব থাকার কথা, সেখানে খোদ প্রধানমন্ত্রী অফিস করবেন। এটা প্রশাসনের অন্য কর্মকর্তাদের জন্য নিঃসন্দেহে এক কড়া বার্তা। কাজের প্রতি এই বাড়তি মনোযোগ কি নতুন বাংলাদেশের ইঙ্গিত? এবার আসুন একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক।
এমপি বা সংসদ সদস্য হওয়া মানে আমাদের দেশে ধরা। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ে কথা হয় এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দেখেছেন, আওয়ামী লীগ কর্মীরাও যে বিভিন্ন জায়গায় মুক্তি পাচ্ছে এগুলা দেখেছেন। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।